দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাউদি লুব্রিক্যান্ট নিবেদিত বলা না বলায়। বলা না বলায় আজ আমরা কথা বলবো সড়কে হত্যা থামছে না। নিরাপদ সড়ক আন্দোলনের বছর ঘোরার আগেই আরও একটি সড়ক দুর্ঘটনা সারা দেশের শিক্ষার্থীদের উত্তাল করে তুলেছে। গতকাল আবরারের হত্যাকাণ্ডটি আসলে হত্যাকাণ্ডই বলতে হয়। জেব্রা ক্রসিং দিয়ে পার হতে যাচ্ছিল এই শিক্ষার্থী, তাকে দুটি বাসের চাপায় পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করতে হয়। কেন সড়কে হত্যা থামছে না? এর কে দায়ী, চালক নাকি পথচারী? আসলে কি আইন দায়ী কিনা, আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না, কিংবা নতুন যে আইনটি হয়েছে সেখানে চালকের শাস্তি কঠোর হয়নি? কোনটির কারণে এই সড়কের হত্যা থামছে না? জেব্রা ক্রসিং দিয়ে পার হয় যে পথচারী, তাকে দেখলেও কেন গাড়ির যে চালক সে থামছে না? চালক কি জানে না যে জেব্রা ক্রসিং কি? কিংবা পথচারী কি জানে না আসলে পথ কীভাবে পার হতে হয়, কিংবা রাস্তা কিভাবে পার হতে হয়? এই সব কিছু নিয়ে আজকের বলা না বলায় কথা বলবো। দুজন অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার বাম দিকে আছে শিপন হাবিব, সিনিয়র রিপোর্টার দৈনিক যুগান্তর, এবং ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত আজকের বলা না বলায়। শিপন হাবিব, আমি প্রথমে আপনার কাছে আসতে চাচ্ছি, কারণ আপনি আসলে সড়ক দুর্ঘটনা, সড়কের মামলা, সড়কের আইন, এই বিষয়টি দীর্ঘদিন ধরে কভার করছেন এবং ফলো করছেন। সেক্ষেত্রে আসলে সড়কে হত্যা থামছে না কেন? আমরা হত্যাই বলছি, এটি কি সরাসরি এটি কোনো দুর্ঘটনা অন্য জিনিস, আর যেগুলো হচ্ছে সেগুলো আসলে হত্যাই বলতে হয়, হত্যার সংজ্ঞাতেই পড়ে আসলে। ধন্যবাদ আপু, ধন্যবাদ নাগরিক টিভিকে। আসলে হত্যা না থামারই কথা, কারণ যে হত্যা চালু রাখা হয় সেই হত্যা তো আসলে থামার কথা নয়। কারণ চালু রাখার জন্য এই জন্য বলছি যে করার জন্য যা যা প্রয়োজনে সেগুলো তো একদম স্টে লাগিয়ে আছে মনে হয়। স্যার সাথে আমি একটু কথা বলেছিলাম যে আজকের যে ঘটনা, গতকালের যে ঘটনাটা আপু আমি কভার করছিলাম আজকে এবং গতকাল। আপনি দেখেন একটা মানুষ, একটা শিশু, স্টুডেন্ট বা সব বয়সী মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটা হলো রাস্তা, সেটা হলো জেব্রা ক্রসিং। তো জেব্রা ক্রসিং এর জায়গায় যদি তাকে মৃত্যু বরণ করতে হয়, সেটা আর কোথায় যাবে সে? কারণ আমি তো মনে করি যে ওই বাসগুলো সেটা একটা অস্ত্র, এবং ভয়ানক অস্ত্র, খুব অত্যাধুনিক অস্ত্র আমার মনে হয়। কারণ অস্ত্রগুলো এরকম যে কাউকে মেরে লেলিয়ে প্রায় 200 গজ, 20 গজ, 25 গজ পর্যন্ত টানিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এগুলো আমি জানি না, একটুখানি থামলেই এই প্রাণটি আসলে চলে যেত। আমি দেখেছি যে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আমি গেছিলাম, আমি বিশেষ করে রাজস্থান কিছুদিন আগে গেলাম, যে অনেকগুলো গরু আছে, সেই গরুগুলো যতক্ষণ না যায় ড্রাইভারগুলো দিব্যি 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকে। সেই গরুকে যে এখানে সম্মান দেওয়া হয়, আমার বাংলাদেশের মানুষগুলো সেখানে প্রাণীকে, যে প্রাণীকুলকে সম্মান দেওয়া হয়, সেই জায়গায় আমাদের যে মানবকুল, সেই মানুষগুলোকে সম্মান দেওয়া হচ্ছে না। এবং আমি দেখেন আজকে একটু আগে আনিস ছিলেন, আতিকুল ইসলাম ছিলেন, তারপরে কমিশনার ছিলেন, তারা কিন্তু একটা খুব চমৎকারভাবে আমাদের যমুনা ফিউচার পার্কের সামনে কুড়িল যেটাকে যে বলে, সে জায়গায় একটা ফুট ওভারব্রিজের একটা ভিত্তি স্থাপন। কিন্তু আমি বলতে চাই আপু, সেটা কি দিয়ে সম্ভব? দেখেন ফুট ওভারব্রিজটা কিন্তু সেই 70-80 দশকের একটা পুরাতন মাধ্যম বা ধারণা। সেই জায়গায় আমি জানি না জানিরা বীর বাহাদুর আছেন, ফুট ওভারব্রিজ করবেন সারা শহর কি আপনি ফুট ওভারব্রিজ দিয়ে? ঢাকা শহরের কোন ফুট ওভার কিন্তু খুব একটা বেশি ব্যবহার হচ্ছে না। আমার প্রশ্ন সেই জায়গায় আপু, যে এই যে জায়গায় জেব্রা ক্রসিং যদি স্যার মানুষের কল্যাণে না আসে, নিরাপদ না হয়, সেই জায়গায় আপনি ফুট ওভার দিয়ে কিভাবে এই মানুষ মারার যেই সারি, সেটা কিভাবে বন্ধ করবে? এটা কি সম্ভব? না, দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে সড়কে হত্যা থামছে না কেন? আমি ওনাদের কাছ থেকে একটু সাজেশন নিব। বলতে চাচ্ছি একটা কারণে থামতেছে না, সেটা হচ্ছে নিরাপত্তার জন্য। যথার্থ নিরাপত্তা ওখানে দিচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে ট্রাফিকের কিছু গাফলতি আছে। পুলিশ ধরবে, গাড়ি ধরবে, ফাইন করবে, তার নামে মামলা হবে, মামলার টাকা দিল, খারিজ হয়ে গেল, আবার আসে সে রাস্তায়, আবার সে অপকর্ম করতেছে। ট্রাফিকের কোনো আইন তারা মানতেছে না। ট্রাফিক যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, নাগরিকও সচেতন হবে না, পথচারীও সচেতন হবে না, ড্রাইভারও সচেতন হবে না।
এটা আমার প্রশ্নের উত্তরটা দিবেন, আমি বাস্তব কথা বলছি কিনা। আমার কথা আছে, জি, পুলিশ মানে আপনার কি করবে, ওই সার্জেনের কাছে এখন একটা মেশিন বেরোচ্ছে ফাইন করার মেশিন, ফাইন করবে, ফাইন করার জন্য একটি ডিজিটাল মেশিন। হ্যাঁ, ফাইন করলো, পয়সা নিল, সরকার পয়সা পেল, সার্জেন্ট কমিশন পাচ্ছে। তাহলে আপনি নিয়মটা আসবে কোত্থেকে? মানে মানুষ আসলে, আপনি বলতে চাচ্ছেন মানুষ আসলে ফাইনকে কোনো ভয় পাচ্ছে না, ফাইন দিয়ে আসলে আইন মানানো যাচ্ছে না, এটি আপনার বক্তব্য। ডিজিটাল মেশিনে যে ফাইন করা, সেখানে আসলে পুলিশের কমিশন পাওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আগে যেটি ছিল হয়তো টাকা দিয়ে ছেড়ে দিত, সেটি অন্য বিষয়। ব্যারিস্টার এম সরওয়ার হোসেন যেটি বলছিলেন আমাদের দর্শক, যে কেন মানুষ আইন মানছে না, এখানে আসলে মানুষের সচেতনতা, পুলিশের সচেতনতা, আমি মনে করি শুধু ট্রাফিকের সচেতনতায় এই 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 সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা যদি নিরাপদ সড়ক ঘটনাটাই দেখি, তখন স্কুলের ছাত্ররা ফুটপাতে দাঁড়িয়েছিল বাসের অপেক্ষায়, এবং সর্বশেষ আবরারের ঘটনাটি, সেও আসলে সকালবেলা ইউনিভার্সিটি যাওয়ার জন্য জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। জেব্রা ক্রসিং, আপনি যদি গত নিরাপদ সড়কের ঘটনা দেখেন, তার আগে ঢাকা শহরে অধিকাংশ জেব্রা ক্রসিং মুছে গিয়েছিল। জেব্রা ক্রসিং বলে যে একটি জিনিস ছিল, এই সময় যারা স্কুলে পড়ে তারা জেব্রা ক্রসিং কি এটি চিনতো না। গত নিরাপদ সড়কের সময় আমরা দেখেছি, বাচ্চারা বলেছে। এবং আমার ধারণা, বা আমি ড্রাইভারদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, গত 10-12 বছরে কোনো ড্রাইভারকে প্রশিক্ষণে জেব্রা ক্রসিং শেখানো হয়নি। অ্যাবসলিউটলি, ইউ আর রাইট। নাগরিক টিভির সুপ্রিয় দর্শক এবং যারা এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি শিপন বলছিল এবং আপনি যেরকম বললেন, যে জেব্রা ক্রসিংয়ের যে সিস্টেম, সেই সিস্টেমটি, এই কনসেপ্টটি অনেকের কাছে পরিষ্কার না, জানেই না যে জেব্রা ক্রসিং কার অধিকার। এখানে যে যারা পথচারী, যারা পার হবে, তাদের যে অধিকার, সেই অধিকারটা তাদের প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্র আইন প্রয়োগের মাধ্যমে সেটাকে প্রতিষ্ঠিত করবে। এটা দুইভাবে হয়। একভাবে হচ্ছে জেব্রা ক্রসিং থেকে যদি কেউ পার হয়ে যায়, সেই সময় গাড়ি থেমে যাবে, প্রয়োজনে খুব স্লো যাবে। আদারওয়াইজ যেটা উন্নত সিস্টেম, সেটা হলো আপনার তাকে ডেডিকেটেড টাইম দিতে হবে আপনার গাড়ির জন্য, ইয়েস, অথবা বাটন সিস্টেম থাকতে হবে। গাড়ির জন্য লাল গাড়ি, পথচারীর জন্য সবুজ, তার টাইম এসে পার হয়ে যাবে। তারপর এবং এই যখন পথচারীর জন্য যখন চলাচলের সময়টা থাকবে, তখন যদি সে হলুদ লাইন ক্রস করে, তাহলে সে জরিমানা হতে পড়বে। এবং যেমনটি দর্শক বলছে, ঠিকই বলছে, জরিমানা কিছু করতে পারছে না, জরিমানা করছে না। এই জরিমানার ব্যাপারটা হচ্ছে যে, আপনার দা লয়ের ব্যাপারে বলা হয় যে ল হ্যাজ টু হ্যাভ এ টিথ। লয়ের যদি দাঁত না থাকে, মানে সেই যদি ভয় না পায়, বাইটিং পাওয়ার থাকতে হবে। বাংলাদেশে বর্তমান যে আইনটা আছে, একটা হচ্ছে পেনাল কোড এবং সড়ক পরিবহন আইন, যেটা 2018 সালে করেছে, তার সর্বোচ্চ পানিশমেন্ট হয়েছে 5 বছর যদি অপরাধ করে। এখন যেমনটি আমার ভাই বলেছেন, যে কেউ যদি তার গাড়িকে মিসাইল হিসেবে ব্যবহার করে, বাংলাদেশি কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই ক্ষেত্রে আবরারের ক্ষেত্রে যেটা হয়েছে, যার বাবা একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার, আপনি দেখেন যে আপনার দর্শক ফোনটা নিয়ে আসি। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শান্তিনগর থেকে বলছি। জি, বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আমরা তো নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। আসলে এখানে দায়িত্ব অবহেলাটা কিভাবে হচ্ছে, এইটা আমাদের দেখতে হবে। দেখেন, আজকে ঢাকা শহরে অলিতে গলিতে যেভাবে থাকবেন, যেভাবে প্রশাসন আপনার সব জায়গায় কিন্তু ছড়ানো আছে, তাদের একটু সচেতন যদি থাকে, আমাদের সিটিতে, ঢাকা সিটিতে কিন্তু একটু লেন মেনটেন করে যদি গাড়িগুলো চলে, অনেকটাই নিরাপদ সড়ক, অনেকটাই আপনার হলো এই অ্যাক্সিডেন্ট গুলো কমে যায়। আজকে দেখেন, আজকে আমরা চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি কি, আমরা চিন্তা করতেছি একটা কিছু হলেই কারণ নামে ফুট ওভার ব্রিজ একজনের নামে দিয়ে দিবে। এই কোন ধরনের মানে আমরা চিন্তা করতেছি? আমাদের চিন্তা করতে হবে, এখানে ডিএমপি কমিশনার একটা সুন্দরভাবে আপনার হলো লেন মেনটেন করে ঢাকা সিটিতে পরিচালনা করার জন্য। জি, ধন্যবাদ। মানে এটি তো কোনো কম্পেনসেশন হয় না, জীবনের বিনিময়ে আসলে কোনো অর্থ 5 কোটি টাকা কিংবা কোনো একটি ফুট ওভার ব্রিজ, এটি আসলে কোনো কম্পেনসেশন হয় না। আপনি কথা শেষ না, এটা উনি সঠিক বলেছে যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি রুট খোঁজেন, আপনি দেখবেন যে পুলিশি সিস্টেমটা ভেঙে পড়েছে। মানে ভেঙে পড়েছে যে
জনগণ পুলিশ ট্রাফিক সিস্টেম, ট্রাফিক সিস্টেম এবং পুলিশ সিস্টেম, ট্রাফিক সিস্টেমের অংশ পুলিশ সিস্টেম। আপনার জনগণের পয়সায় পুলিশের বেতন হয় এবং জনগণ জনগণ কর্তৃক যে আইন প্রণীত হয়েছে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু যখনই আপনি তার হাতে ছেড়ে দেন, যেমনটি একটু আগে আমি খবরে দেখলাম যে সুলতানা কামার বলতেছিল যে যারা আইন প্রয়োগ করবে তারা যদি আইন ভঙ্গ করে, আপনি দেখেন যে আমরা যখন বসেছিলাম আলাপ করেছিলাম যে 11 নম্বর রোডে বনানী অভিজাত এলাকা, ফুটপাথ হয়েছে মানুষের প্রায়োরিটি, হাঁটা যারা পথচারী, সেইখানে একদম রাস্তার মুখে রাস্তাটা বন্ধ করে একটা পুলিশ বক্স বানিয়েছে। এটা কোনো জবাবদিহিতে কেউ আজ পর্যন্ত জানে নেই কার আদেশে হলো। যে পুলিশ অফিসারের আদেশে এটা হয়েছে তাকে তো শাস্তির সম্মুখীন করা উচিত। যে আপনার জনগণের অধিকার ক্ষুণ্ণ করার কোথায় আইন পেয়েছেন? লর্ড ডেনিং একটা কথা বলেছিল লন্ডনে যে ইভেন যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়িও যদি লালের উপর থেকে যায় তাকে ধন্যবাদ দেওয়া হবে, বাট হি মাস্ট বি প্রসিকিউটেড। বিকজ যদি আইন না থাকে যে ফায়ার সার্ভিসের গাড়ি লাল বাতির উপর দিয়ে যেতে পারবে। সো বাংলাদেশে এখন যে ছেলেরা বিদেশে থাকে অথবা যারা বই পড়ে, ডিজিটাল যুগ আমরা বলি, যে যারা ঢাকা শহরে এসে থেকে লালের ভিতরে গাড়ি চলে, সবুজে গাড়ি থেমে থাকে, তো এটা কোন শহর? মূল ব্যাপারটা হলো পুলিশি সিস্টেমটা ভেঙে পড়েছে এবং সেটা ডিসপ্লে আপনি দেখবেন যে ক্যান্টনমেন্টের ভিতরে যে ঢোকে একই গাড়ি ড্রাইভার, সে কিন্তু আইন ভঙ্গ করবে না। কেন করবে না? সে জানে যে সে একটা আইন ভঙ্গ করলে তার শাস্তি হবে। বাইরে যখনই হিউম্যান টেন্ডেন্সি হয়েছে, সে যদি আইন ভঙ্গ করে পার পেয়ে যেতে পারে তখন সে আইন ভঙ্গ করবি। এবং এই ড্রাইভারদের যখন একজন মন্ত্রী বলে যে গরু ছাগল হাঁস মুরগি চেনলে তাকে লাইসেন্স দেওয়া যায়, তাতে হয় কি, মনে করেন আমি ধরে নিলাম, আমি একাধিকবার বলছি যে উনি একটা অপরাধ করছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারে না, এটা কিন্তু এক ধরনের রাষ্ট্র দিয়ে দেওয়া। ওটা বাদেও যদি আপনি বলেন, তাদের ড্রাইভারদের ভিতরে এই মেসেজটা চলে যায় যে আমরা যা খুশি তাই করতে পারি। যার জন্য এই ড্রাইভার দেখেন, সেই যে 2টা বাচ্চা মারা গেছিল রমিজুদের, সেখানে 2টা বাসের রেশারেশি, এখানেও কিন্তু 2টা বাসের রেশারেশি। যার জন্য হলো কি, এই ড্রাইভারদের ভিতরে এই সাইকিটা চলে গেছে যে আমি যত বড় অন্যায় করি, এবং দে হ্যাভ নো রিগার্ডস টু দ্য হিউম্যান লাইফস, নো রিগার্ডস। যেমন শিবন যেমন বলছিল যে গরুর জন্য বিদেশে, আমি কুয়েতে ছিলাম শান্তিরক্ষী মিশনে, সেখানে যদি একদম সাইনবোর্ড আছে যদি কোনো উট পার হয় সমস্ত গাড়ি থেমে যাবে। আপনি আমেরিকাতে যাবেন যেখান থেকে হরিণ পার হয়, হরিণের একটা সাইন থাকবে, একটা হরিণ যদি রাস্তার উপর লাফায় সমস্ত গাড়ি থেমে যাবে। এবং রাষ্ট্র সেটাকে, কেউ যদি সেই আইন ভঙ্গ করে, রাষ্ট্র সেই ভঙ্গকারীকে ধরে শাস্তির ব্যবস্থা করে। প্রতিটি প্রাণেরই আসলে দাম আছে। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম ওসি রহমান, আমি একজন ট্রাফিক পুলিশ। আমি বলতে চাচ্ছি যে আমরা যারা পুলিশ, যে বাসগুলো চলে, যারা অনিয়ম করে, এরা কারণ একটাই কারণ, ওরা প্রতিটা মাঠে মাঠে প্রত্যেক মাঠে তারা একটা মশলা দেয়, যার কারণে তারা এই সাহসটা পায়। আমরা সাধারণ পুলিশ যারা ওদের গাড়ি অনিয়ম করলেও বলতে পারি না কিছু, কারণ ওরা কোনো না কোনো পুলিশ অফিসারে টাকা দেয়। এবং শুধু বাস না, পিক আপ যতগুলো দিনের বেলা পিক আপ গুলো চলার কথা না, যে পিক আপ গুলো দিনের বেলা হরহর চলতেছে, এমন কোনো লেগুনে নাই যেটা যারা মাসে টাকা দেয় না, লেগুনে তো চালার কথা না, চলো কেন? আমি একজন পুলিশের ট্রাফিক পুলিশ, কেন এটা হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনাকে আত্মসমালোচনার জায়গায় উনি বলছিলেন এই বিষয়টি আমরা কথা বলবো। যিনি আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন তিনি আসলে এই বিজনেসে আসতে পারেন কিনা, মানে ইন্টারেস্ট, এই জায়গাটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে এখানে আসলে হয় কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। বিরতির পর ফিরে এসে দর্শক যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। সাউদি ডুপিকে নিবেদিত বলা না বলায়। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সাউদি লুপিকে নিবেদিত বলা না বলায়। আমরা কথা বলছিলাম একদমই সাম্প্রতিক সময়ের বিষয়, সড়কে হত্যা থামছে না। আমরা জানি গতকাল আবরারের হত্যাকাণ্ডটি নিয়ে, আসলে হত্যাকাণ্ডই আমরা বারবার বলছি, সড়ক দুর্ঘটনায় যিনি মারা গেছে তার পরেই আসলে শিক্ষার্থীরা আবার রাস্তায় বসেছে। শিক্ষার্থীদের কেনই বা বারবার রাস্তায় বসতে হবে, এই বিষয়ে বোকাই একটি প্রশ্ন করতে যাচ্ছে বারবার। বোকাই হাত তুলছে। বোকাই প্রশ্নটা নিয়ে শিপন হবে আপনার কাছে আসছি। বোকাই, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ট্রাফিক পুলিশ নাকি মোটরসাইকেল আর সিএনজি নিয়ে ব্যস্ত, তাইলে কি বাসের জন্য আলাদা ট্রাফিক পুলিশ লাগবে? ধন্যবাদ। আসলে বোকাই যা দেখে প্রতিদিন যে আসলে ট্রাফিক পুলিশ, সিএনজি এবং খুব অতি উৎসাহী আসলে মোটরসাইকেলের বিষয়টা আমরা দেখি। হয়তো মোটরসাইকেলের অনিয়ম বেশিও হয়তো বা আমরা সেটি জানি না, কিন্তু বাসের জন্য আলাদা ট্রাফিক পুলিশ লাগবে কিনা, কারণ বাসকে আসলে কেউ কন্ট্রোল করতে পারছে না। শিপন হাবিব যেটি বলছিলেন, একজন পুলিশ সার্জন, যে তিনি আসলে বাসের এই বেপরার জায়গায় কোনো হাত দিতে পারেন না, কারণ তারা সবাই কোথাও না কোথাও চাঁদা দিচ্ছে এবং এর বখরা আসলে কার কাছে পৌঁছে যাচ্ছে। এবং বলছিল যেটি, যে এখন প্রতিটি থানার
ওসি বা যাকেই বলছি থেকে শুরু করে থানার কর্মকর্তারা আসলে বাস বিজনেসের সাথেই রুট পারমিট এবং অন্যান্য এই বিজনেসের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। তাহলে আসলে যিনি থামিয়ে দিবেন বা যিনি এই আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করবেন, তিনি যখন এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যান তখন আসলে খুব কঠিন হয়ে যায় বিষয়টি। এবং অমুক দারোগার ফোন, মানে এটি আমি চলতি পথে কখনো দেখেছি, ড্রাইভারকে ধরলে ড্রাইভার বলছে অমুক পুলিশের নাম। রাইট, এটা আসলে মাঠ পর্যায়ে আপনি যথার্থ বলেছেন। মাঠ পর্যায়ে নিউজ করতে যেয়ে কিন্তু আমরা একাধিকবার সেই তথ্য নিয়ে একাধিকবার নিউজ করেছি, কিন্তু এটা তো একাধিক না, 12টা 20টা 25টা তার চেয়ে বেশি আছে সেই বীর বাহাদুরদের। কিন্তু যেসব বীর বাহাদুর আছেন তাদেরকে বলতে চাই, আপনি তো অপেক্ষায় থাকুন, আপনার স্বজন না জানি কোন দিন সেই গাড়িতে বা সেই ঘাতক বা কি আমরা সেই বাবাকে দেখেছি, ড্রাইভার বাবার মেয়েটি যেদিন মারা গেলেন রমিজউদ্দিন, আমরা কিন্তু দিয়া এবং করিমকে ভুলে গেছি, রমিজউদ্দিনকে আমি জানি না, আব্রাম আমার ছোট ভাইয়ের মতন, তাকে আমরা ভুলে যাব হতো। কিন্তু আমার না খুব খারাপ লাগছে, আজকে আমি 2 দিন ধরে নিউজ করছি, আপা জানেন আমার যমুনার সামনে একটা ছোট্ট ব্যারিকেড দিয়ে আপনার যে রক্তগুলো আছে, রক্তগুলোর পাশে দিয়া নামের একটা স্টুডেন্ট, তার সহকর্মী, সে একটা কাগজ দিয়ে মশাগুলো উঠছে এবং সে কাঁদতে কাঁদতে বলছিল যে আমরা কোথায় যাব, যাওয়ার জায়গাটা কোথায়, বলবেন দয়া করে ভিকটিম কিনা। আমি বললো যে ভাই আমি তো কালকে মরতে পারি। আমি একটু আপনার কাছে স্পষ্ট বলছি, স্যার একটু বলছিলেন যে সেনা আমাদের যখন ক্যান্টনমেন্টে গাড়ি যায়, আমি অনুরোধ করব যিনিরা দায়িত্বশীল আছেন, আপনারা একবার দেখুন যে বাসগুলোর গায়ে রক্তের দাগ সবসময় লেগে আছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কিংবা তারও কম, হাজার হাজার অঙ্কন আছে, তারা মারামারি করছে, কিন্তু সেই জায়গায় আপনি কি করছেন? তাহলে এই বাস রুট ট্রানজিট একটা বলা হয়েছিল যে এটিকে কোম্পানির মধ্যে নিয়ে আসা হবে, আমি স্মরণ করি আনিস ভাইয়ের কথা, আনিস ভাইয়ের সেই পরিকল্পনা কি হয়েছে? বৈঠকও হয়নি, এটি নিয়েও গতবার কথা হয়েছে। আমি একটা জিনিস জানি না, আজকে আমাদের পুলিশ কমিশনার চমৎকার একটা কথা বলেছেন যে আমরা স্টুডেন্ট, তোমরা আমার ভাইয়ের মতন, বোনের মতন, আমরা যুদ্ধ করতে চাই। কিন্তু আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, যুদ্ধ কেন হবে? যুদ্ধের তো একটা খুব বাজে একটা রেজাল্ট আসে, কিংবা ভালো রেজাল্ট আসে না কোনোদিন। কিন্তু আমি আপনাকে বা পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা রেখে বলতে চাই এইটাই, যে যিনিরা এইরকম একের পর এক খুন করে যাচ্ছেন তাদেরকে ফাঁসি দেবেন, এই তো। কিন্তু দেখেন, একজনকে ফাঁসি দিতে চাইলে যেই আকারে খুন করা হচ্ছে, সে 200 থেকে 5000 বছর লাগবে তাদেরকে ফাঁসি দিতে, মানে কার্যকর করতে। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি, আমি বলতে চাচ্ছি যে আমরা যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবো, ঠিক সেই সময় দেখা যায় যে জেব্রা ক্রসিংটার উপরেই বাসগুলো এসে থামে। জি, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা জেব্রা ক্রসিংটা পার হই, ঠিক সেই বরাবর ডিভাইডারটা যে উঁচু আছে সেটা একটু নিচু না করে অনেক দূরে গিয়ে দেখা যাচ্ছে যে ডিভাইডারটা নিচু করা হয়েছে। এতে করে কি আমাদেরকে একটু বাইপাস করে আরেকটা সাইডে গিয়ে আমরা রাস্তাটা পার, একটু মিনিমাম সেন্সের বিষয় ছিল ডিভাইডার। জি, একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের যেমন গাড়ি থামা এবং চলার জন্য সিগন্যাল ব্যবহার করা, ঠিক মানুষের চলাচলের জন্য ঠিক ওই সিগন্যালেই একটা প্রতীক ব্যবহার করা যেতে পারে, যে মানুষ চলবে এবং তখন গাড়ি থামবে। হ্যাঁ, এটি উন্নত বিষয় আছে। এই সিগন্যালটা না থাকার কারণে কি হচ্ছে, মানুষ অহরহ কিন্তু আসা যাওয়া করছে, আর এক্ষেত্রে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। জি, আমি একটু বলে নিই, তারপর আপনার এখান থেকে একটু সামারি নেন। আর ট্রাফিং এ যে আগে দেখা যাইতো যে গাড়িটা থামিয়ে অনেক দূরে ড্রাইভারকে নিয়ে টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া হয়তো, এখন হয়তো অফিসিয়ালি একটা জরিমানা করা হচ্ছে। আচ্ছা, যদি গাড়িটা মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে সেটা জরিমানাটা যে করা হচ্ছে তাতে যাত্রীর লাভ কি, আর ড্রাইভারের কি আসলে কোনো মানের উন্নয়ন হচ্ছে কিনা? আর আমার কথা হচ্ছে যে এখনই যদি সকল মেয়াদ উত্তীর্ণ গাড়ি মানে বাতিল করা হয়, সেটা হয়তো একটা ক্রাইসিস দেখা দিবে। সেক্ষেত্রে একটা পিরিয়ড ধরে ধরে আমরা এগুলোকে বাদ দিতে পারি। আমার এই প্রস্তাবগুলো একটু ভেবে দেখবেন আপনারা। ধন্যবাদ। যথেষ্ট গঠনমূলক কিছু প্রস্তাব দিয়েছে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি বলছেন যে মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য যদি
আপনার ফাইন করা হয়, সেটা আসলে কার কী লাভ হয়? আবার সব গাড়ি একসাথে মেয়াদোত্তীর্ণ উঠিয়ে দিলে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটাই ভেঙে পড়বে, গণপরিবহনের সংকট দেখা দিবে, এবং একই সাথে আপনি যেটি বলছিলেন জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার একটি নির্দিষ্ট সময়, কারণ আমরা প্রায় দেখি যে দল ধরেও পার হয়, অনেক সময় ট্রাফিক পুলিশও পার করে দিচ্ছে, আবার একাও দৌড়াচ্ছে, কিন্তু সেটিও আসলে নিয়মের মধ্যে আসতে হবে, কারণ একটি গাড়ির গতিবেগ কমানোরও কিন্তু একটি সময় দিতে হয়, হঠাৎ করে একটি গাড়ি থেমে যেতে পারে না, সেখানে দুপক্ষেরই আসলে বিষয় থেকে থাকে। না, আমি যেভাবে দেখি উনি যেটা বলেছেন ভদ্রলোক ঠিকই বলেছে, এইটি মিনিমাম সভ্যতার মাপকাঠি রাস্তার ট্রাফিক সিস্টেমের, কিন্তু আমাদের কর্তৃপক্ষ বোঝে না। সেখানেই আমি বলছি যে আমার মনে হয় যে রাষ্ট্র এখানে এই গ্যাংস্টারদের কাছে সারেন্ডার করেছে রাষ্ট্র, এবং সেইটা কেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা এই ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত হয়? আমি দেখি, আপনি দেখেন, আপনার মনে আছে যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সুস্থ হয়ে উঠছেন, আমরা দোয়া করি ওনার জন্য, যে উনি সিটিং সার্ভিস নিয়ে একটা সিস্টেম বন্ধ করতে চেয়েছিলেন, যথেষ্ট চেষ্টা করেছিলেন। তাহলে রাষ্ট্রের চেয়ে তারা বেশি শক্তিশালী, তাই যদি হয় তাহলে রাষ্ট্র তাদের হাতে আপনি দিতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রাষ্ট্র যদি চায় 3 মাসে বাংলাদেশে, শুধু ঢাকা শহর না, 3 মাসে এই ট্রাফিক সিস্টেম সুশৃঙ্খল করা সম্ভব। 3 মাসে, যেমন কিভাবে শ্রীলঙ্কা এই আপনার সিঙ্গাপুর করেছে। আপনার যদি একটা দেশে থুতু ফেলা বন্ধ করে বেতের বাড়ি দিয়া, তাহলে আপনার সভ্যতা আনতে হলে আপনার সেই জায়গায় যেতে হবে। আপনি বাস মালিকদের প্রতিদিন সকালে 2টা করে বেতের বাড়ি দেন, আর যে ড্রাইভাররা যখন যেখানে আদেশ ভায়োলেট করবে, ওই পুলিশে টাকা দিলে ম্যানুয়াল ফাইনিং উইল নেভার ব্রিং এনি রেজাল্ট। আপনার ফাইন করতে হবে, 1000 ক্যামেরা বসান, ট্রাফিক সিগন্যাল করবে, টিকিট চলে যাবে উন্নত। আর ওই ড্রাইভারকে অন দ্য স্পট অন্তত 3 মাসের জন্য এটা করেন, অন দ্য স্পট ওকে বেতের বাড়ি দিতে হবে। অনেক ভালো ড্রাইভার আছে, রিমেম্বার, অনেক ভালো ড্রাইভার আছে, কিছু দস্যু, মানে কিছু এদের জন্য এবং এই ফুটবল দেখেন, আমি যে একটু আগে যে বলছিলাম যে পুলিশ সিস্টেম, আমরা এটা কিন্তু প্রতিষ্ঠিত যে ফুটপাতের ব্যবসাটা মূলত করে পুলিশ, যেমন এই গাড়ির ব্যবসা করে। আপনার মিরপুরে মনে আছে চাঁদার জন্য এক চায়ের দোকানদারকে মেরে ফেলেছে, পানি চুলার মধ্যে ফেলে দিয়েছে। বোকাই, আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাইছিলাম, ছাত্রদের দেখলে কি বাসের গতি বাইরে যায়? ধন্যবাদ বোকাই। আমরা শেষে প্ল্যাকার্ডেও দেখেছিলাম যে জোরে চালানো ওস্তাদ, সামনে স্টুডেন্ট। দর্শক এই বিষয় নিয়ে বিরতির পর ফিরে এসে কথা বলবো। যাচ্ছি সাউদি লুব্রিকে নিবেদিত বলা না বলার ছোট্ট একটা বিরতিতে। সড়কে হত্যা থামছে না, সাউদি লুব্রিকে নিবেদিত বলা না বলায় এই বিষয়ে কথা বলছিলাম। বোকাই প্রশ্ন করেছে, ছাত্রদের দেখলে কি গাড়ির গতিবেগ বেড়ে যায় কিনা, এরকম একটি প্ল্যাকার্ড আজকে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ছিল। আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আসতে চাই। সৈয়দ ফয়েজ বলছেন, ফুটওভার ব্রিজের মতো অমানবিক ধান্দাবাজদের ব্যবসা উপযোগী পদ্ধতি আর একটাও নাই, দরকার সড়ক আইনের কঠোর প্রয়োগ। এইসব প্রয়োগে হওয়া ঠেকালে যাদের স্বার্থে আঘাত আসবে ওদের বিরুদ্ধে আওয়াজ তোলা। রোশন বলছেন, আপনি পুরো শহরটাকে ফুটওভার ব্রিজের সামিয়ানা বানিয়ে ফেলতে পারেন, কিন্তু তাতে সড়ক দুর্ঘটনার তেমন ইতর ভেদ ঘটবে বলে মনে হয় না। আসল সমস্যা জবাবদিহিহীনতার, ব্যান্ডেজ সমাধানে শেষ তো কিছুই মেলে না। কোহিনুর আক্তার বলছেন, সড়ক নিরাপদ হলেও নিরাপদ সড়কে মানুষের প্রাণ নিরাপদ নয়। গীতিয়ারা নাসরিন বলছেন, এরপর শহরময় তৈরি হবে ফুটওভার ব্রিজ, আর ঢাকা বিশ্বে প্রথম স্থান পাবে ব্রিজের শহর হিসেবে। সুকান্তের কবিতার মোরগ যেমন প্রাসাদে ঢুকতে পেরেছিল খাবার খেতে নয়, খাবার হিসেবে। ধন্যবাদ। দেখছিলেন শিপন হাবিব যেটি বলছিল যে প্ল্যাকার্ডে ছিল যে সড়ক গতি বেড়ে যায়, আসলে ওদের রেশারেশিতেই গতি বেড়ে যায়। একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল 31 জুলাই গত বছর, আপনি জানেন যে জাতীয়, এবং সেখানে হাইকোর্ট 15 সদস্যের কমিটি গঠন করতে তাকে বলেছিল যে আপনি তার রিপোর্ট দিবেন। সেখানে বলা হয়েছিল যে, এবং বিআরটিএ রিপোর্টটি দিয়েছিল যে 24% যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নেই, 41% যানবাহনের গতি নিয়ন্ত্রক সিল নেই, 27% যানবাহনে গ্যাস সিলিন্ডারের মেয়াদ নেই, 30% যানবাহনের সিগন্যাল লাইট নষ্ট, 29% যানবাহনে ব্রেক লাইট কাজ করে না। এটিও আসলে হাইকোর্ট বিশ্বাস করতে চায়নি। হাইকোর্ট তারপর তাদেরকে আবার ডেকে পাঠিয়েছিল এবং বলেছিল এটি আসলে 41% নয়, এটি আসলে 80% হবে যে ফিটনেস নেই। আসলে কিভাবে চলছে আমাদের সড়ক? তাহলে আপু দারুণ বলছেন। 80, 90 কিংবা 65 যাই বলেন, আমার প্রশ্ন, যিনিরা সংশ্লিষ্টরা আছেন এইসবের বিরুদ্ধে, এই সন্ত্রাসী বা ঘাতকদের বিরুদ্ধে,
সেই জায়গায় একটি বাস, সুপ্রভাত বাস আপনি যেটি বলছিলেন এবং আমার রিপোর্টার আজকে এসে বলেছে আমি বলতে চাই না, 20 বলতে চাই। 22টি মামলায় তারা হাজিরাই দেয়নি, 8টি মামলায় তারা বিভিন্ন সময় জরিমানা এবং বাসের নামগুলোর সাথে আমি খুব বিরক্তকর। বাসের যে নামগুলো থাকে এগুলো কিন্তু আমার মনে 20 ফোড়া এরকম। আপনি দেখেন আমার একটা আপু, আপনি দেখছেন মনে হয় স্যার, আপনি দেখে থাকবেন যে বাসগুলো না একটা দানবের মতন, কিন্তু যিনি ড্রাইভার যে জায়গায় বসে থাকে সেই জায়গায় একটা গ্লাস থাকে কিন্তু এরকম, সেটার কোনো বাসের মধ্যে সেই গ্লাসটা নেই এবং দরজাগুলো নেই। এই জন্য নেই, যিনি আপনি বলেছেন যে প্লেকার্ডে যে স্টুডেন্ট ইয়াগুলো খুব বাড়িয়ে দেন, কারণ এই যে স্বাভাবিক, কারণ যিনি বসে আছেন, আমি শ্রদ্ধা রেখে বলছি ড্রাইভারদেরকে, যিনি বসে আছেন তিনি ধারণা যে ছোট্ট বাব্যটাকে খুব পেশি দিয়ে খুব দ্রুত আমি যেতে পারবো, এবং সেই জানালাটা এই জন্য কিন্তু খোলা রাখে আপু, দেখবেন সে ইজিতে যেন লাভ দিয়ে লুকিয়ে যেতে পারে বা চলে যেতে পারে, কারণ সে জানে তার সাজা কি হবে কি না হবে। আমি এই জায়গায় একটু অনুরোধ করতে চাই স্যার, আপনিও জানেন যে মাদক কিংবা এই রকমের বিরুদ্ধে খুব সোচ্চার হয়েছেন পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী। আমি র্যাবের ডিজি বেনজির ভাইকে শ্রদ্ধা রেখে বলতে চাই, আমার অনুরোধ, সেই কান্না সইবার মতো নয়। এই যে রাস্তায় মৃত্যুর যেই লাশের সেই শাড়ি যিনিরা ঘটাচ্ছেন, তাদের জন্য যৌথ বাহিনী এবং র্যাব যারা আছেন, যারা আমরা আস্থা রাখতে চাই আপনাদের কাছে, আপনারা সোচ্চার হন, আপনারা মাদকের মতো নির্মূল করতে পেরে যায় না। আমি একটু শিপন আপনার কাছে জানতে চাই বা বুঝতে চাই যে স্টুডেন্টদের হাফ ভাড়া, এটি নিয়ে কিন্তু ড্রাইভার এবং হেল্পারদের একটি ক্ষোভ সব সময় দেখি বাসের মধ্যে, এবং তারা স্টুডেন্টদের তুলতে চান না, অথচ একটি ভবিষ্যৎ প্রজন্ম, তারা পারলে ফ্রি যাওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তারা যখন হাফ ভাড়া দিতে চায়, সেই বাস কোম্পানি যেমন বিরক্ত থাকে, স্টুডেন্ট হাফ পাস নিয়ে লিখে দেখে তার বিজনেস। আমি বুঝলাম যেই বাসে আছে সেই বাসের ড্রাইভার হেল্পার স্টুডেন্ট নিতে চান না এবং খুব বিরক্ত একটি ক্ষোভ কি তাদের ছাত্রদের উপরে? এটা হতে পারে রাইট, যে কারণ কিছু কিছু ছাত্র কিন্তু সেটা প্রতিবাদ করতে শিখেছেন। কারণ আমি ধন্যবাদ দিই স্টুডেন্টকে, যারা আছেন তারা খুব যথেষ্ট অসুন্দরের কিন্তু প্রতিবাদ করতে শিখেছেন। তাদের ধারণা যে যিনিরা হেল্পার থাকেন যে না, অনেক সময় ধাক্কা দেয়, এদেরকে ফেলে দেয়, এরকম ঘটনা ঘটেছে। এই কারণটা হতে পারে। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে না, সমাধান সিম্পল। যেমন ফুটওভার ব্রিজ সম্বন্ধে একটা কমেন্ট আসছে, যারা এখানে নীতি নির্ধারক তাদের একটা জিনিস শিখে আসতে হবে, হোয়াট ইজ কল ইউজার ফ্রেন্ডলি। এটি কোনো সংক্ষেপ সমাধান নয়, তাৎক্ষণিক সমাধান, অক্সিজেন দেওয়ার সমাধান নয়। হোয়াইট চ্যাপেলে যদি আপনি যান, আপনি দেখবেন যে প্রয়োজন বোধে তারা মানুষের ব্যবহারটাকে তারা বিবেচনা নিয়ে আপনার 500 গজ পর আপনার জেব্রা ক্রসিং আছে, তাদের জন্য আনইন্টারাপ্টেড রাস্তা পারাপারের ব্যবস্থা আছে। গো অ্যান্ড লার্ন দ্যাট। এই কনসেপ্ট ফুটওভার ব্রিজ দিয়ে যদি ঢেকেও দেন যেমনটা বলছে, কোনো লাভ নেই। এবং আমি মনে করি যে দুর্ঘটনা তো নিচেই ঘটবে। আমি মনে করি আমাদের সুপ্রিম কোর্ট অলরেডি আজকে ব্যাপারে একটা রুল দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট যদি ইচ্ছে করে তাহলে তারাও অনেক বড় অ্যাকশন নিতে পারে। সুমোটোরলিয়া যে কোনো অ্যাক্সিডেন্টে ইভেন জেলা জজরা পারে। এটা হলো আরেকটা দিক। আরেকটা হলো যে সেনাবাহিনী 2096 থেকে এই আওয়ামী লীগের 96 থেকে 2001 রেজিমে তারা আর্মি নিয়োগ করছিল, ট্রাফিক আর্মি দিয়ে আপনি অনেক কিছু করাচ্ছেন। আপনি বাংলাদেশের এই মরণ দশা থেকে উত্তরণের জন্য ইমিডিয়েটলি 6 মাসের জন্য সেনাবাহিনী ডিপ্লয় করেন, ইমিডিয়েট ট্রাফিক ব্যবস্থা সিস্টেম উন্নতির জন্য। আপনি কিছু আমি সেটাই বলতে চাই আপু, আরেকটা জিনিস আমি বলতে চাই। দেখেন ড্রাইভারদের সাথে আমি আমার পেশাগত কারণে দেখলাম যে ড্রাইভারগুলো মনে যে 2-3 দিন ঘুমায় না, তাদের হাত পা এত ময়লা আবর্জনাগুলো। কিন্তু আমার প্রশ্ন যে ড্রাইভারদের বুকের মাঝখানে এইখানে যে পকেট থাকে, পকেটের জায়গায় তার ফুটফুটে মেয়ে, ফুটফুটে বাচ্চা সন্তান বা পরিবারের ছবি থাকা দরকার, এবং তার যে পোশাক বাধ্যতামূলক থাকার জন্য। কারণ যিনিরা, আমি সব ড্রাইভারকে বলছি না, কিছু ড্রাইভার নিজেরাও কিন্তু নিহতের শিকার হন এইসব দুর্ঘটনায়, কিন্তু অধিকাংশই কিন্তু তারা ঘাতকের নিচ্ছে, তার ঘুম নেই, তার খাবার ঠিক নেই। অনেকগুলো কারণ আসলে বলা হচ্ছিল যে এই সড়ক দুর্ঘটনার জন্য অনেকগুলো কারণকে দায়ী করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে, এবং বড় সড়কভাবে 115টি কারণ জড়িত, কিন্তু তার মধ্যে 5টি বড় কারণ হলো দক্ষ চালকের অভাব, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, সড়কের বেহাল দশা, আইনে অপপ্রয়োগ এবং নিজেদের রেষারেষি। আমরা আসলে আর কতদিন এই বিষয় নিয়ে কথা বলবো আমি জানি না। কিছুদিন পর পর একটি দুর্ঘটনা ঘটে, ছাত্র শিক্ষক কিংবা সচেতন মানুষ বেরিয়ে আসে রাস্তায়, আবার আমরা ভুলে যাই সেই দিশাদের মতো। আবরারের কথা হয়তো আগামী সপ্তাহে আমরা আবার ভুলে যাব, নতুন কোনো দুর্ঘটনা। কিন্তু আমরা আসলে কোনো দুর্ঘটনা নিয়ে কথা বলতে চাই না। আমরা চাই সড়কের এই হত্যা থেমে যাবে, সবাই আইন শৃঙ্খলার মধ্যে আসবে এবং সবাই সচেতন হবে। এই জন্য আসলে নাগরিকদেরও সচেতন হওয়ার প্রয়োজন। আজকের মতো এখানে শেষ করছি। আবরারের পরিবারের জন্য বিশেষ সমবেদনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সাদিল প্রিকের নিবেদিত বলা না বলা।
নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।